হুজাইফা। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে আমি যে শেয়ার স্ক্রিন দিলাম? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা একটু দেখবা আর শুনবা তাইলেই হবে। তো আমি প্রথমত যেটা বলবো, প্রথমত আমাদের সিলেবাসটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের সিলেবাসটা জানা থাকলে আমাদের জন্য খুব ভালো হবে। এবং সত্যিকার অর্থে আমি হুজাইবাকে অনেক আগে থেকেই চিনি, সুতরাং হুজাইবা কেমন স্টুডেন্ট এবং কতটুকু কি দরকার এটা আমি জানি। আর আপনারা, তুমি সম্ভবত অ্যাপেল টিতে পড়তা, এখনো পড়ো নাকি জানি না। তো আমি শুনলাম তোমার মাও বললো যে তুমি বাংলা মোটামুটি ভালোই পারো। তো বাংলা মোটামুটি ভালো পারলে তো জাস্ট প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে আমাদের ভালো রেজাল্ট করা সম্ভব। বাংলা কোনো কঠিন কোনো সাবজেক্ট না, এটা সত্যি কথা। বাংলার অসুবিধার যে জায়গায় আমাদের, যেহেতু আমরা অন্যান্য সবগুলো সাবজেক্ট ইংলিশে পড়তেছি, শুধুমাত্র বাংলাটা বাংলায় পড়তেছি, যে কারণে আমাদের একটু বাংলা কষ্ট হয়ে যায়। আমরা অনেকটা সময় বাংলা প্র্যাকটিস করি না, দেখা যায় অনেক দিন বাংলা বই পড়ি না, বাংলা পড়ি না, বাংলা লিখি না। এই কারণে আমরা একটু পিছিয়ে পড়ি, আমাদের অসুবিধা হয়। কিন্তু এমনিতে আসলে বাংলাটা কঠিন কোনো বিষয় না, এটা প্রথমত মাথায় আমাদেরকে রাখতে হবে। বাংলা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়ার যেমন কারণ নাই, তেমনি বাংলা নিয়ে আসলে অত, মানে বাংলার জন্য অনেক এফোর্ট আমরা দিব সেরকমটাও ভাবার কিছু নাই। অবশ্যই এ স্টার পাইলে ভালো, আমরা এ স্টার পেতে চাই। এ স্টার পাওয়ার মতো প্রিপারেশন নেওয়াটাই ভালো, কিন্তু এ স্টার যদি কেউ নাও পায়, সে যদি এ পায়, সেটা খারাপ না, এটা কোনো খারাপ রেজাল্ট না। আর সেটা ইভেন বি পর্যন্ত, যারা নিজেদেরকে জানে যে তাদের বাংলার লিমিটেশন অনেক বেশি, তারা বি তুলতে পারলেই হলো। সিটা কখনোই কোনো জায়গাতেই দেখতে ভালো দেখায় না, ব্যাপারটা নিজের কাছেও খারাপ লাগে, কোথাও সাবমিট করতে গেলেও খারাপ লাগে। এই কারণে বি, এ স্টার, এই তিনটার ভিতরে নিজেকে বুঝে নিতে হবে যে আমি কতটুকু আমার অলরেডি রেডি আছে, এবং কতটুকু আমাকে রেডি করলে আমি কোন গ্রেডটায় যেতে পারবো। মানে কেউ যদি জানে যে সে বি পাওয়ার মতো একটা স্টুডেন্ট, সে মোটামুটি নিজেকে বি এর স্ট্যান্ডার্ডে ভাবে, এরপর যদি সে স্টারের জন্য টার্গেট করে এবং সারা দিন রাতে বাংলা পড়ে, এটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ কি, তার তো অন্যান্য সাবজেক্ট গুলো নিয়েও আগাতে হবে। তাহলে সে তার বিয়ের জায়গা থেকে চেষ্টা অবশ্যই করবে, চেষ্টা করতে আমি কখনোই মানা করবো না, কিন্তু সেটা কখনোই বেশি না, এক্সেস না। যে আমি বাংলা এত পড়ি যে আমি অন্য সাবজেক্ট পড়ি না, আমার কেমিস্ট্রি পড়া হচ্ছে না কিংবা আমার ম্যাথ পড়া হচ্ছে না, এটা করা যাবে না। যে সাবজেক্ট আমি মেজর হিসেবে ধরে নিয়েছি, সেই সাবজেক্টকে মেজর প্রায়োরিটি দিয়েই করতে হবে। এবং তার সাথে সাথে বাংলাকে চেষ্টা করতে হবে যে বাংলা আমি আমার লেভেল থেকে কতটুকু আপগ্রেড করতে পারি। ব্যাপারটা জাস্ট এই, যেহেতু এ লেভেলে বাংলা নাই, তুমি আর কন্টিনিউ করতে পারবে না বাংলা নিয়ে, বাংলায় ও লেভেলেই শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। তা আমি জাস্ট একটু তোমাদেরকে বলি, ক্যামব্রিজ ও লেভেল বাংলার কথা যদি আমি বলি, ও লেভেল বাংলা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট করতেছে 3204। বাংলায় লিখতেছি 3204, 3204 হচ্ছে আমাদের সাবজেক্ট কোড। আমাদের পেপার আছে দুইটা, এগুলো তোমরা জানো আমি জানি, তারপর আমি আবার বলতেছি। মুজাইবাকে আমি অনেকবার বলছি, আগেও ক্লাসেও অনেকবার বলছি, তাও আবার আজকে বলতেছি। পেপার ওয়ান এবং পেপার টু, ধীরে 2 দিনে পরীক্ষা হবে। এবং ও লেভেলটা শুরু হবে মে জুন সেশনের, যে ও লেভেলটা শুরু হবে বাংলা পরীক্ষা দিয়েই শুরু হবে। এটা হয়ে আসতেছে অনেক বছর ধরে। তো আমাদের 27-এও তাই হবে, যে প্রথম দিন বাংলা পরীক্ষা। সেটা হতে পারে এপ্রিলের 24, 25, 26 এরকম কোন একটা তারিখে, মানে এপ্রিলের লাস্টের দিকে বাংলা পেপার ওয়ান পেপার টু দুইটাই হয়ে যায়, এপ্রিলে দুটো হয়ে যায়। তো পেপার ওয়ান থাকবে, পেপার টু থাকবে। আমরা পেপার ওয়ানে জানি, পেপার ওয়ানে আমাদের সেকশন থাকে দুইটা, সেকশন এ, সেকশন বি। তো সেকশন এ সেকশন বি তে যা যা থাকে, সেকশন এ তে থাকে হচ্ছে চিঠি, যেটা আমরা লিখতে পারি আমি জানি, আপনারাও লিখতে পারেন। চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন। এবং সেকশন বি তে থাকে হচ্ছে রচনা, এটা আমরা জানি। তো তাহলে আমাদের এই টপিকটা, এটা রাইটিং, মূলত পেপার ওয়ানটা রাইটিং। তো তাহলে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, এখান থেকে যে কোনো দুইটা আসে একটা লিখতে হয়, এবং রচনা তিনটা আসে একটা লিখতে হয়। তো এই চিঠির ওয়ার্ড লিমিট বলা থাকে হচ্ছে 120, 120 শব্দ বলা থাকে। তো আমরা যেটা লিখি সেটা আমরা 170, 80 এর মধ্যে লিখি, আমরা 200 এর নিচে লিখি। তো চিঠিটা আমরা 200 এর নিচে লিখি। আর রচনা 3টি থেকে একটি লেখা লাগে, 3টি থেকে একটি। এখানে বলা থাকে 200 শব্দ, আমরা অ্যারাউন্ড 250 থেকে 300 এর মধ্যে লিখি। এটা হচ্ছে আমাদের বেসিক ডিমান্ড, যে আমরা 160, 70, 80 ওয়ার্ডের মধ্যে চিঠি লিখবো,
250 থেকে 300 শব্দের মধ্যে রচনা লিখবো। এটা পেপার ওয়ান। দেখো পেপার ওয়ানটা তুলনামূলক সহজ। এই কারণে সহজ, যদি লেখার স্কিলটা থাকে, আমি লিখতে পারি, আমি ফরম্যাটটা জানি, এই পেপার ওয়ান নিয়ে এত ভেজাল হয় না, এত কঠিন কিছু থাকে না। এরপর পেপার টু তে হচ্ছে হলো গিয়ে আমাদের 3টা সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। এই 3টা সেকশন থাকে। সেকশন এ তে থাকে বেসিক্যালি গ্রামার। গ্রামারের ভিতরে থাকে আমাদের সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর এবং শূন্যস্থান পূরণ থাকে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকে যেখানে আমাদের শূন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কমপ্লিট করতে হয়, এটাকে ক্লোজ পরিচ্ছেদ বলে, শূন্যস্থান পূরণ। এই কটা থাকে সেকশন এ তে। সেকশন বি তে থাকে এমসিকিউ, একটা প্যাসেজ পড়তে হয়। এটা বেসিক্যালি রিডিং পার্ট। পেপার ওয়ান রাইটিং, পেপার টু রিডিং, বেসিক্যালি রিডিং। তাহলে এমসিকিউ থাকে, একটা অনুচ্ছেদ পড়ে আমাদেরকে এমসিকিউ করতে হয়। এবং সেকশন বি সি তে থাকে প্রশ্ন উত্তর ও শব্দার্থ। এটা হচ্ছে সেকশন সি তে। এখানে আরেকটা প্যাসেজ পড়া লাগে, সেই প্যাসেজ পড়ে 6টি কোশ্চেনের অ্যান্সার লেখা লাগে এবং 5টি ওয়ার্ড মিনিং লিখতে হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান এবং পেপার টু 2 দিনে পরীক্ষা হয়, মানে ফাইনাল লো লেভেলের কথা বলছি, 2 দিনে পরীক্ষা হয়। প্রথম দিন এর মাঝখানে আবার অন্য সাবজেক্ট থাকতে পারে, যেমন এইবার 2026-এ কেমিস্ট্রি পেপার ছিল, কেমিস্ট্রি, তারপর বাংলা পেপার টু। সকালে হয়েছে কেমিস্ট্রি পেপার টু সম্ভবত, ওয়ান অথবা টু, আর পরে বাংলা পেপার। তো এটা কিন্তু টাফ হয়ে যায় একদিনে 2টা পরীক্ষা দেওয়া। তো এই কারণে যেটা করা লাগে, এটা আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকা লাগে। আমাদের মক গুলো সিরিয়াসলি দিতে হয়, আমাদের টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাস করতে হয়, এই মেন্টাল প্রেশারটা নেওয়ার জন্য ট্রাই করতে হয়, যে জিনিসগুলো আসলে অনলাইনে খুব কঠিন হয়ে যায় যদি যিনি অনলাইনে পড়তেছেন তিনি নিজের দিক থেকে দায়িত্ব না নেন। দায়িত্ব নিলে, তুমি যদি দায়িত্ব নাও, তুমি যদি বলো না ঠিক আছে আমি অনলাইনে পড়ি, অনলাইনে যেহেতু কিছু সুবিধা আছে, কষ্ট কম, ঝামেলা কম, দৌড়াদৌড়ি কম, এইসব ভাইবে যদি তুমি ভাবো যে না ঠিক আছে, তো তাইলে আমি এখানে এই প্রেশারটা নেই, তাইলে নিলে তুমি প্রিপেয়ার হয়ে যাবা ওই পরীক্ষার সময় প্রেশারটা নেওয়ার জন্য। তো তাহলে আমাদের এই পেপার ওয়ান এর নাম্বার হচ্ছে 90 নম্বর, 90 মার্কস, এবং সময় হচ্ছে 2 ঘন্টা। এবং পেপার টু হচ্ছে 110 নম্বর, এবং এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। যেহেতু এখানে রিডিং এবং এমসিকিউ সন্ধি এগুলো লিখতে বেশিক্ষণ লাগে না, তাই এখানে টাইম কম। আর পেপার টু তে টাইম, পেপার ওয়ানে টাইম বেশি, কারণ এখানে রাইটিং অনেক কিছু লিখতে হয় তাই। তো তার মানে 3 ঘন্টা 30 মিনিটের আমাদের পরীক্ষা, 200 নম্বরের। 110 আর 90, 200, 200। বেসিক্যালি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে যদি তুমি ভর্তি হতে চাও, ভালো ভালো বাংলাদেশের যে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমার বাংলা থাকতে হবে। ও লেভেলে বাংলা 200 নম্বরের পরীক্ষা দেওয়া থাকা লাগবে, এবং সেখানে 140 থাকা লাগবে, মানে মিনিমাম 140 থাকা লাগে ভালো ইউনিভার্সিটি গুলোর জন্য। আর ভালো বলতে যেগুলোতে মানে কম্পিটিশন বেশি, চান্স পাওয়া tough। আর এছাড়া যে প্রাইভেট বিভিন্ন নর্মাল ইউনিভার্সিটি যেগুলোতে কোনো অ্যাডমিশন টেস্ট নাই, এমনি ভর্তি হওয়া যায়, তারা আসলে জাস্ট বাংলাটা থাকলেই হ্যাপি, তারা জাস্ট বলে যে বাংলাটা যেন থাকে, তারা এটা নিয়ে কোনো প্যারা দেয় না। আর ইন্টারন্যাশনালি যদি ভাবো, ইন্টারন্যাশনালি তুই বাংলা নিলা নাকি নিলা না এটা আসলে ম্যাটার করে না, এটা নিয়ে কোনো, এই ইন্টারন্যাশনালি আসলে হিসাব পুরোই আলাদা। তুমি যে সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্টের সাথে রিলেভেন্ট সাবজেক্ট গুলো তোমার নেওয়া আছে কিনা, সেটা তুমি ও লেভেলে ভালো করে পড়ছো কিনা। তাও আবার অনেক ইন্টারন্যাশনাল সাবজেক্ট আছে স্যার, যেগুলো। হ্যাঁ বলো। জি। এই না নেই তাহলে তো বাংলাদেশে পড়া যাবে না। বাংলা না নিলে বাংলাদেশে পড়া যাবে, যেমন ধরো উত্তরা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি, এরকম কয়েকটা ইউনিভার্সিটি পড়তে পারবা। হয়তো বিইউবিতেও পড়তে পারবা, কিন্তু ভালো গুলোতে পারবা না, ভালো গুলো তারা ঝামেলা করবে, নিতে চাবে না। বুঝছো? তো আর ইন্টারন্যাশনালি যেটা বলছিলাম, যে ইন্টারন্যাশনালিও তোমাকে বাংলা না থাকলে অসুবিধা নেই, কিন্তু এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, মানে তোমার যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো তখন সেখানে তারা আটকায় দিবে। প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় তোমাকে জিজ্ঞেস করবে, সবচেয়ে বড় কথা তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে তুমি বাংলা নেও নাই কেন। তো এই প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু খুবই কঠিন। আমি বাংলা পারি না এটা বললে স্বাভাবিকভাবে ভাবো যে একজন বাংলাদেশি যদি বলে সে বাংলা পারে না, সেটা তো কখনোই ভালো একটা ইমপ্রেশন তৈরি করবে না, কারো কাছেই না। তো এই কারণে বাংলা পরীক্ষাটা দেওয়া লাগে। এবং যারা স্কুল থেকে পরীক্ষা দেয় তাদের তো অবশ্যই পরীক্ষার জন্য বাংলা দিতেই হবে। আর যারা প্রাইভেটলি দেয় তারা যদি বাইরে চলে যাবে গ্যারান্টি থাকে,
তারপর যদি মনে করে বাংলা প্যারা দিচ্ছে তাহলে তারা বাংলা ছেড়ে দিতে পারে, কিন্তু আমি এটাকে পজিটিভ ভাবে দেখি না। তবুও আমার প্রতি ব্যাচে, গত ব্যাচেও দুইজন স্টুডেন্ট হচ্ছে বাংলা ড্রপ করছিল, তারা বাংলা পরীক্ষা দেয় না। আমি বুঝছি যে তার দরকার নাই, কারণ তার বাংলা অনেক কষ্ট হচ্ছিল, তারা সরাসরি কখনোই ভালো মতো পারে না এবং তারা আসলে বাইরে চলে যাবে এটা কনফার্ম। তো এই জন্য আমি তাদের দুইজনকে ড্রপ করে দিছিলাম বাংলা। তো এরকম প্রতি ব্যাচেই কেউ কেউ আসে যাদেরকে আমি নিজে থেকেই বলি যে আচ্ছা এর বাংলা নিয়ে অনেক কষ্ট হচ্ছে, দরকার নেই। তো যাই হোক, তো তাহলে পেপার ওয়ান এবং পেপার টু এটা খুবই সাধারণ একটা টপিক, মানে সাধারণ কিছু জিনিস এগুলো আমাদেরকে পড়তে হবে। এখন আমি এই যে এতটুকু আলোচনা করলাম পেপার ওয়ান টু, এইখানে যদি আমরা টপিক গুলোকে একটা লিস্ট করি, একটা যদি তালিকা বানাই, তাহলে দেখো এই তালিকাটা তৈরি করা, টপিকের লিস্ট করাটা খুব দরকার একটা জিনিস বোঝার জন্য যে আমরা আসলে কিভাবে পড়তে পারি। টপিক লিস্ট করলে দেখো কি কি আসতেছে: চিঠি, প্রতিবেদন, এগুলো পাশাপাশি লিখতেছি কারণ এগুলা আমরা জাস্ট ফরম্যাটটা শিখে রাখলেই হয়ে যায়। এটা আসলে একটা টপিকই, এটা আসলে দুই তিনটা টপিক না, কারণ তুমি ফরম্যাটটা জেনে গেলে লেখা একই রকম। তাহলে চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন একটা পয়েন্ট, রচনা, তারপরে আসতেছে সন্ধি, তারপরে বাগধারা, তারপরে বাক্য রূপান্তর, সরি আমি বাক্য রূপান্তর না বলছি, হ্যাঁ বাক্য রূপান্তর, রূপান্তর, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, এগুলোর অন্য নাম আছে শূন্যস্থান পূরণ, এটাকে আসলে ক্লোজ পরিচ্ছেদ বলে। তারপর হচ্ছে হলো গিয়ে এমসিকিউ, এমসিকিউ এটার নাম, আসল নাম হচ্ছে বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এরপরে হচ্ছে প্রশ্ন উত্তর ও শব্দার্থ, আচ্ছা আলাদা লিখি, শব্দার্থ আলাদা লিখতেছি, শব্দার্থ ও প্রশ্ন উত্তর, এটাকে বলে আসলে বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন। এই দুইটা আসলে প্যাসেজ থেকে আসে। তো আমরা এই 9টা টপিকই যদি ধরি, আমরা ধরলাম যে এখানে 9টা টপিকই আছে, তাই 9টা টপিককে যদি এখন আমরা কেউ যদি ভাবি যে আমরা কিভাবে পড়বো, পড়ার প্ল্যানিংটা যদি করি, তো তাহলে দেখো অনেকে বলতে পারে, অনেকে প্যারেন্টস বলে, অনেকে টিচার বলে, অনেকে নিজেও মনে করে যে রচনা চিঠি এগুলো মুখস্থ করে ফেলবো, 20টা রচনা মুখস্থ করবো হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি তা না। আমাদের এই দুইটা জিনিস কিন্তু আসলে মুখস্থ করার জিনিস না। এক এবং দুই, চিঠি, প্রতিবেদন, ভাষণ, রচনা, এগুলো কোনোটাই মুখস্থ করার জিনিস না। কেন মুখস্থ করার জিনিস না, এটার বড় একটা কারণ হচ্ছে তুমি ঠিক যেভাবে রচনাটা মুখস্থ করবা, পরীক্ষা ঠিক রচনাটা ওইভাবে আসবে না, একটু চেঞ্জ করে দিবে ওয়ার্ডের ভিতরে, প্রশ্নটা একটু ডিফারেন্ট করে দিবে। তুমি যদি ডিফারেন্টটা না ধরে জাস্ট মুখস্থটাই লিখে দাও, তখন তোমার নাম্বার অনেকটা ফল করবে, অনেকটা নাম্বার কমে যাবে। তাহলে তুমি এত কষ্ট করে মুখস্থ করলা, পরীক্ষা একদম এক্সাক্ট লিখলা, তারপরে এসে দেখতেছো যে তোমার গ্রেড ভালো আসে নাই, তখন তুমি তো মন খারাপ করবা। কারণ পরীক্ষার সময় রচনাটার নামটা পড়ে বুঝে তারপর হচ্ছে লেখা লাগে। তো এই ক্ষেত্রে আমাদের যদি কন্টেন্ট জানা থাকে আমরা কিন্তু, এবং ফরম্যাট শেখা থাকে, তাহলে আমরা কন্টেন্ট আমার কাছে আছে, ফরম্যাট আমার কাছে আছে, আমি জাস্ট পরীক্ষার সময় ওই সময় ইনস্ট্যান্ট লিখবো, তখন আমার যেভাবে লিখতে মন চাবে আমি সেভাবে লিখবো। এইটা হচ্ছে রচনার ব্যাপার। চিঠিও সেম, চিঠিরও ফরম্যাটটা বুঝতে হবে, চিঠি প্রতিবেদনের ফরম্যাটটা আমাদের শিখতে হবে, এবং আসলে যে পয়েন্ট গুলো বলা থাকে সেই পয়েন্ট গুলোর উত্তর কিভাবে সাজাতে হয় সেটা আমাদের শেখা লাগবে। তো অলরেডি আমি তোমাদেরকে একটু বলে রাখি, রচনা হচ্ছে 10টা রচনার একটা নোট আমাদের করা হয়ে গেছে, মানে ওরা লিখছে যেগুলোকে আমি কারেকশন দিয়ে টাইপ করে রেডি করে দিয়েছি, এবং আরো 20টা রচনা ওদের দেওয়া আছে যারা রানিং এ আছে, ওরা আমার কাছে এত 10জন স্টুডেন্ট, তো ওই 10জনকে আমি 20টা রচনা দিয়ে রাখছি। তো ওরা সেগুলা লিখতেছে, ওরা লিখে তারা জমা দিবে, চেক করে আমি ওগুলোর নোট বানাই দিব। তো মোটামুটি আমি 30টা রচনার একটা নোট দিব। তো 30টা টপিকের নোট গুলো আমি তোমাদেরকে দিব, যেগুলো তোমরা মেমোরাইজ করবা না, এটা মেমোরাইজের জন্য না, জাস্ট বাট ওইখান থেকে পড়ে বুঝবা যে কিভাবে রচনাগুলো লিখতে হয়। একই টপিকে ওইটা মুখস্থ করে লেখা হবে না, ওইটাকে তুমি বারবার চেঞ্জ করে করে লিখবা, কিন্তু প্যাটার্নটা শেখার চেষ্টা করবা, ফরম্যাটটা শেখার চেষ্টা করবা। তাহলে এটা মুখস্থ করার জিনিস না। এরপরে দেখো এই যে শূন্যস্থান পূরণ আমি বললাম, শূন্যস্থান পূরণ জিনিসটা এটা কেমনে মুখস্থ করবো, এটা তো মুখস্থ করার কোনো জায়গায় নেই, এটা প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট পেপার যেগুলো আছে সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। আর যদি কোনো বানানো থাকে, কেউ যদি দেয়, আমি যদি তোমাকে দেই করতে,
কিংবা তুমি যদি কোথাও থেকে পাও সেটা তুমি প্র্যাকটিস করতে পারবা, কিন্তু এখানে পড়ার কিছু নাই। ইভেন শূন্যস্থান পূরণের কোনো রুলসও নাই যে এই রুলস গুলো মনে রাখলে তুমি শূন্যস্থান পূরণ করবা, সেটাও না। তাহলে এটাও মুখস্থ করার জিনিস না। এমসিকিউ, এমসিকিউ জিনিসটা কি? একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা পড়ে তোমাকে 7টা এমসিকিউতে টিক দিতে হবে। ওইখান থেকে প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে খুঁজে খুঁজে বের করে উত্তরটা খুঁজে খুঁজে বের করে টিক দিতে হবে। সবসময় যে ডিরেক্ট একটা ইনফরমেশন থাকবে বাংলাদেশের রাজধানী কোনটি, ওখানে লেখা আছে ঢাকা, তুমি ঢাকা টিক দিয়ে দিবা, সবসময় এরকম কোশ্চেন থাকবে না। অনেক সময় চিন্তা ভাবনা করে উত্তর বের করতে হবে যে আসলে ওখানে কি বলা হচ্ছে, সেটার উপর বেস করে তোমাকে আইডিয়া করে অপশনটা টিক দিতে হবে, এরকমও থাকতে পারে। তবে নর্মালি লাস্ট কয়েক বছরের যে কোশ্চেন পেপার আমরা দেখছি সেখানে এমসিকিউ এত কঠিন আসে নাই, মোটামুটি পারা যায়। তো তাহলে এই এমসিকিউর জন্য কোনো রুলস আসলে নাই, কোনো নিয়ম আসলে নাই যে তুমি এই নিয়মগুলো মুখস্থ করা থাকলে তুমি এমসিকিউ পারবা। এমসিকিউ জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, এবং প্র্যাকটিসের জন্য আমাদের আগের ইয়ারের কোশ্চেন গুলোই এনাফ, ওগুলো থেকে করলেই হয়। আর আমি যখন পরীক্ষা নেই তখন আমি কখনো কখনো নতুন দেই, কখনো কখনো ফার্স্ট ইয়ার থেকেও আগের বছরের প্রশ্ন থেকেও দেই, কিন্তু এখানে আমারটা এবং ওই পাস্ট পেপার থেকে করাগুলো থেকেই আসলে প্র্যাকটিস করে এমসিকিউটা করা লাগে। তার মানে এমসিকিউ মুখস্থ করার কিছু নাই। তারপর থাকতেছে প্রশ্ন উত্তর এবং শব্দার্থ। তো প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? প্রশ্ন উত্তর হচ্ছে 6টা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, প্যাসেজটা থেকে পড়ে পয়েন্ট গুলো বের করে উত্তরটা সাজিয়ে লিখতে হবে। এটা হচ্ছে প্রশ্ন উত্তরের কাজ। সেম জিনিস প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আমরা কিছু নিয়ম জানি না, নিয়ম কিছু ভুল করি কিংবা অতটা একটা গুরুত্ব দিয়ে দেখি না, খেয়াল করি না। সেই নিয়মগুলো আসলে দেখতে হবে, যেগুলো আমি অবশ্যই দেখাবো। তো সেই নিয়মগুলো তুমি শিখবা যে কিভাবে সুন্দর এই কোশ্চেন অ্যান্সার গুলো লিখতে হয়। তো ওই নিয়মগুলো আমরা শিখবো, লেখার ফরম্যাট গুলো আমরা শিখবো, কিভাবে ওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ড গুলো যেগুলোকে কনজাংশন বলে, কনজাংশন ওয়ার্ড গুলো দিয়ে কিভাবে সেন্টেন্সটাকে ভালো করা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। কিন্তু এইটুকুই, মানে এর বেশি কিছু নাই, মেমোরাইজের তেমন কিছু নাই। তাইলে আর বাকি থাকতেছে কি? সন্ধি, বাগধারা, বাক্যরূপান্তর আর শব্দার্থ। তো অনেক টিচার আছেন যারা শব্দার্থটা হচ্ছে প্র্যাকটিস করান, এবং অনেক স্টুডেন্টও এটার সাথে এগ্রি করেন যে আমরা ওয়ার্ড মিনিং শিখি, ওয়ার্ড মিনিং করলে তো ভালো। ইভেন ইংলিশের ক্ষেত্রে এটা বলা হয়, আমরা যারা ইংলিশ একটু কম পারি, তো একটু চেষ্টা করতেছি, শিখতে যাচ্ছি, তখন আমাদেরকে অনেকে পরামর্শ দেয় যে আপনি ওয়ার্ড মিনিং পড়েন, যদি অনেক ভোকাবুলারি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি এমনি ইংলিশ পেরে যাবেন। তো এই কথাটাও কিন্তু অনেকে বলেন। আমি এই কথাটার সাথে টোটালি ডিসএগ্রি করি না, কিন্তু বেসিক্যালি ওয়ার্ড মিনিং কেমনে শেখা যেতে পারে এটা আমাদের চিন্তার একটা বিষয়। মানে তুমি যদি খালি একটা ওয়ার্ড নিয়ে বসে বসে মুখস্থ করো, আমি যদি তোমাকে একটা লিস্ট দেই যে ধরো 10টা ওয়ার্ড দিলাম, সেটা মিনিং লিখে দিলাম, তুমি বসে বসে যদি সে ওয়ার্ড গুলো পড়ো আর মিনিং গুলো মুখস্থ করো, এটা আসলে কোনো ফ্রুটফুল ব্যাপার না, এটাতে আসলে কোনো বিশেষ লাভ নাই। কারণ একটা শব্দ আমি আজকে শিখলাম অসীম, অসীম মানে আনলিমিটেড, তাহলে অসীম শব্দটা শিখলাম, অসীম মানে আনলিমিটেড, আমি মুখস্থ করে রেখে দিলাম। এরকম প্রতিদিন অনেকগুলো 50টা আমি শব্দ শিখলাম, আমি এক সপ্তাহে 50টা শব্দ শিখলাম। এই এক সপ্তাহে 50টা শব্দটা শেখার পরে যখন হঠাৎ করে এই 50টার ভিতরে 27 নাম্বার ওয়ার্ড যেটা ছিল সেটা কেউ আমাকে জিজ্ঞেস করবে, আমি ভুলে যাবো, আমি বলতে পারবো না। বলতে না পারার সম্ভাবনা খুব বেশি। কেউ যদি বলে যে না আমি পারি স্যার, এটা কোনো ব্যাপার না, 50টা ওয়ার্ড এক সপ্তাহে মুখস্থ করা কোনো ব্যাপার না, আমি পারবো, এইটুকু মানে আমার মুখস্থ করার অ্যাবিলিটি আছে, আমি এটা জানি আমি পারবো, কিন্তু সেটা কিন্তু বিশেষ কোনো হেল্প করবে না তোমাকে। কারণ ধরো অসীম শব্দটা আনলিমিটেড, অসীম মানে আনলিমিটেড, তো অসীম শব্দটা তুমি জানো, তো সেন্টেন্সে তো ইউজ করতে হবে। অসীম দিয়ে তুমি কি মানে অসীম বললাম, কাজ হলো না তো। একটা সেন্টেন্সের ভিতরে অসীম শব্দটা ব্যবহার করতে পারতো, তাইলে সেন্টেন্স থেকে তোমাকে ওয়ার্ড মিনিং শিখতে হবে। তাহলে এখন তুমি কি প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখবা এবং 10টা করে সেন্টেন্স লিখবা? পসিবল? মানে এটা তো মানে লজিকের জায়গা থেকে কি করে, এটা পসিবল না। বলতে পারে কেউ যে হ্যাঁ 10টা ওয়ার্ড শিখতে তারা কয় মিনিট লাগে, 20 মিনিট, 25 মিনিট, 20 মিনিট বের করা সম্ভব। হ্যাঁ 20 মিনিট বের করা সম্ভব, কিন্তু দিন শেষে আসলে এটা আমরা সম্ভব হয়ে ওঠে না। হয়তো প্রথম 2 দিন হয়, 3 দিন হয়, 4 নাম্বার দিন আর আমাদের এটা ভালো লাগে না, আমাদের ব্রেন এটা রাজি হয় না, বিশেষ করে এখনকার আমাদের ব্রেন এটাকে মানে একসেপ্ট করে না। এত কথা এই কারণে বললাম যে ওয়ার্ড মিনিংটা আমরা প্রেশার নিব না, ওয়ার্ড মিনিং এ আমরা প্রেশার নিবই না। ওয়ার্ড মিনিং পরীক্ষায় আসবে ওই প্যাসেজটা থেকে, প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং আমরা যদি 10 নাম্বার, এখানে এই 10 নাম্বারে যদি আমরা 5 নাম্বার পাই, 6 নাম্বার পাই, তাইলে আমরা হ্যাপি। 5-6 পাইলেই হবে, অসুবিধা নাই। এ স্টার পাইতে গেলেও, এ স্টার পেলেও দেখা যায় 20-25 নাম্বার নাই, না হওয়ার পরেও এ স্টার পাওয়া যায়। তো তাহলে আমরা ধরলাম যে শব্দার্থ আমরা পারি না, শব্দার্থ পারবো না। এখানে 10-এর ভিতরে আমরা 2, 4, 5 যা পাই তাতে হ্যাপি।
এরকমটা ব্রেনে ভাববো, কিন্তু আমরা প্রিপারেশন নিব না তা না, প্রিপারেশন নিব। প্রিপারেশনটা কিভাবে নিব? যখন আমরা এই কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ এগুলো প্র্যাকটিস করব, সে প্র্যাকটিস করার সময় আমরা একটা ইয়ারের কোশ্চেন যখন আমরা সলভ করবো, সেই ইয়ারের থেকে আমরা কিছু নতুন ওয়ার্ডের লিস্ট করবো, যে আমরা এই চ্যাপ্টারটা থেকে, মানে এই ইয়ারের কোশ্চেনটা থেকে এই 10টা শব্দ আমরা শিখলাম, যে নতুন এই 10টা শব্দ আমরা শিখছি, সেইটাকে আমরা তখন আমরা ওইটুকু পড়বো। কারণ কি, আমরা লাইন পড়তে পড়তে তো বের করবো, অসীম শব্দটা আমরা তো ওই সেন্টেন্স পড়তে পড়তে কোথাও পেয়েছি, তখন অসীম লিখে এটা একটা সিনোনিম বাংলা লিখলাম, ইংলিশে আনলিমিটেড লিখে রাখলাম। তাহলে 2018 এর কোশ্চেনে আমরা অসীম শব্দটা পেয়েছি, যার মানে হচ্ছে আনলিমিটেড। এটা এই সেন্টেন্সে ছিল। এইভাবে করে যদি আমরা 10টা 15টা, একটা ইয়ারের কোশ্চেন থেকে 10-15টা শব্দ শিখতে পারি, তো এরকম যদি আমরা 10টা কিংবা 20টা, 10টা 15টা কোশ্চেন সলভ করি, তাহলে 10-15টা কোশ্চেন সলভ করলাম, যেখান থেকে আমরা 10টা 12টা করে শব্দ শিখছি, 150-60টা শব্দ আমাদের শেখা হয়ে গেছে। এবং যেহেতু পাস্ট পেপার থেকে আমরা করতেছি, সবসময় একটা সিমিলার টাইপের টপিক ও লেভেলে আসে, তাহলে টপিক যদি ওই টাইপের হয়, তখন আমরা ওয়ার্ড মিনিং পারবো। কিন্তু আমরা জানি না যে আমরা ওয়ার্ড মিনিং নিয়ে কতটা প্যারা নিছি, লিস্ট করে প্রিন্ট আউট করে মুখস্থ করছি নাকি করি নাই, কিন্তু আমাদের কিন্তু পড়ার ভিতর থেকে সেটা হয়ে যাবে। মাথায় এটা রাখতে হবে যে ওয়ার্ড মিনিং নিয়ে প্যারা নেওয়া যাবে না, ওয়ার্ড মিনিং পারলে পারলাম, না পারলে নাই। একদম শূন্য আমরা পাবো না, এবং শূন্য পাইলে হবেও না। 10-এর ভিতরে 2-4 যা পাই, এতটুকু পাওয়ার চেষ্টা করতে হবে। এই হলো ওয়ার্ড মিনিং, যেটা বেসিক্যালি মুখস্থ করার জিনিস, কিন্তু আমি এটাকে নিয়ে প্রেশার নিতে না বলি, এটা নিয়ে এত টেনশন নিতে না বলি। বাকি রইলো এই 3টা জিনিস: সন্ধি, বাক্য রূপান্তর, এবং হলো বাগধারা। এইটা সত্যি বলতে এটা মুখস্থ করার জিনিস। এই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলো মুখস্থ করার জিনিস। সন্ধির অনেক রুলস আছে, রুলস গুলো আমি অলরেডি পড়ায় ফেলছি, আমি আর রিপিট পড়ানোতে যাব না। আমি কিভাবে পড়াবো এটা বলতেছি একটু পরে, কিন্তু আর রিপিট এই চ্যাপ্টার গুলো নিয়ে আর ডিসকাশন করবো না। এগুলোর প্রত্যেকটা লিস্ট কি আছে, নোট আছে, হ্যান্ড নোট আছে, আমি যেগুলো তোমাদের সফট কপি দিয়ে দিব। তো সেইখান থেকে তোমরা সেটা প্রিন্ট আউট করতে পারলে ভালো হবে, এবং প্রিন্ট আউট করা দরকার আসলেই। তো এই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলোর প্রিন্ট আউটটা নিবা, নোটগুলো নিয়ে। এবং এই হুজাইবার কাছে অলরেডি বই আছে, বইতেও অনেকগুলো আছে, তো ওই বই থেকেও পড়তে পারে। আর এইটার প্রিন্ট আউট থাকলে বেটার হবে, কারণ এটা আমি আরো গুছিয়ে দিয়েছি। তো এই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলো আসলে একটু মুখস্থ করার জিনিস, সত্যি কথা। কিন্তু তাই বলে বাগধারা কয়টা মুখস্থ করবা? বাগধারা কি আসলে 500টা আছে? 500টা বাগধারা মুখস্থ করা সম্ভব? সম্ভব না। আমরা কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে করতে যতটা শিখতে পারি, আর মাঝে মধ্যে একটু একটু পড়লাম, মেমোরাইজ নাও, একটু পড়লাম, 10-20টা, এক পেজ পড়লাম, এক পেজ পড়ে দেখলাম কোনটা বুঝি কোনটা বুঝি না। অনেকগুলোই আমরা বুঝি, কয়েকটা বুঝি না। কোনটা বুঝি না, কোনটা একেবারেই বুঝি না, যেটা একবারেই বুঝতেছি না, সেটা তোমরা আমাকে জিজ্ঞেস করলা, আমি অবশ্যই সেটা রিপ্লাই দিব। আমাকে মেসেজ দিয়ে রাখলেই হবে, আমাকে মেসেজ দিয়ে রাখবা, আমি আজকে দিই অথবা কালকে রিপ্লাই দিয়ে দিব। রিপ্লাই দিলে তো তখন তুমি ওই জিনিসটা মানে বুঝে ফেলবা। বাক্য রূপান্তর মাত্র 120-25টা আছে, এগুলো প্র্যাকটিস করলেই পারা যায়। তো বাক্য রূপান্তর জাস্ট প্র্যাকটিস, মানে ওই নোটে যেগুলো আছে সেগুলো মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। সন্ধিও সেম জিনিস, সন্ধি অনেকগুলো আছে, বাট সন্ধি প্র্যাকটিস করে করেই মুখস্থ হয়ে যায়, মানে করে করে মুখস্থ, বসে বসে পড়ার দরকার নেই। রাজা যোগ ঋষি, রাজর্ষি, সপ্ত যোগ ঋষি, সপ্তর্ষি, এভাবে মুখস্থ করার দরকার নেই। পড়ার সময়, প্র্যাকটিস করার সময় রুলস গুলোর দিকে একটু তাকাইলেই এটা পারা যায়। তো বেসিক্যালি মুখস্থ করার বেশি জিনিস নাই, আমি এই টপিক গুলো নিয়ে এই আলোচনাই করতে চাচ্ছিলাম, যে মুখস্থ করা তেমন জিনিসটাই, তবে আমরা এই 3টা জিনিস চাইলে একটু বাসায় বসে পড়তে পারি। আর বাকি জিনিসগুলো জাস্ট প্র্যাকটিসের উপর দিয়ে আমাদেরকে এগোতে হবে। আর বিষয়টা হচ্ছে এইটা যে, যেহেতু বাংলা পড়ি না এরকম একটা অভিযোগ অনেক সময় বাবা মা দেয়। বাবা মা যদি এরকম কথা বলে, কিরে পড়তে বসিস না কেন, পড়তেছিস না কেন বাংলা, ওই সময় আমরা 2টা কাজ করতে পারি। এক, আমরা কোনো একটা, এই যে যেটা বলছিলাম, একটা চিঠি নিয়ে দেখতে পারি, কিংবা একটা শূন্যস্থান পূরণ নিয়ে করতে বসতে পারি। আর পড়তে বললে আমরা আসলে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর এগুলো পড়তে বসতে পারি। যেহেতু বাসায় অনেক প্যারা দিচ্ছে, বলতেছে করি না, ঠিক আছে আজকে বাগধারা পড়বো, বইটা বের করলাম কিংবা নোটটা বের করলাম, নোটটা বের করে 1 থেকে 20 পর্যন্ত বাগধারা যে 20টা আছে, এই 20টা বাগধারা পড়লাম, বসে বসে পড়লাম। অগাচরের মাছ অনেক চালাক ব্যক্তি জানে। তা আবার একটা দেখলাম নতুন, যে জুতো মেরে গরু দান, এটা মানে বুঝলাম না। তো গরু মেরে জুতো যান, আচ্ছা গরু মেরে জুতো যান, এটা মানে বুঝলাম না, একটু পরে ভাবি, চিন্তা করি, এভাবে করে একটু পড়লাম। বাক্য রূপান্তর কয়েকটা করলাম, মানে এইভাবে মুখস্থ করার জন্য টপিক চাইলে আমরা এই 3টা নিতে পারি, আর প্র্যাকটিস করার জন্য বাকি টপিক গুলো, এগুলো করতে আসলে খুব বেশি
কষ্ট হওয়ার কথা না আমার মনে হয়। আমরাও জানে সবগুলো টপিকই পরিচিত, জাস্ট প্র্যাকটিসের প্রয়োজন হবে। তো এটার পরে যে জিনিসটা থাকতেছে, এবার আমি আসি, এগুলো আমাদের পড়ার টপিক আর কি, পরীক্ষার জিনিস এগুলো। খুব আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, পেপার ওয়ানে খুব সুন্দর করে লিখতে হবে, অতিরিক্ত লেখা যাবে না। অবশ্যই চিঠির থেকে রচনা বড় হতে হবে, ওয়ার্ড লিমিট এরকম থাকা লাগবে, একটু সুন্দর করে লিখতে পারলেই হয়ে যাবে। পেপার টু এর জিনিসগুলো ভালো করে ফুল অ্যান্সার করতে পারতে হবে পেপার টু তে। এই হচ্ছে আমাদের সিলেবাসটা। এবার আমি কিভাবে পড়াই সেটা আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে হলো গিয়ে, আমার এখন বর্তমানে দুইটা ব্যাচ আছে। দুইটা ব্যাচ হলেও হচ্ছে ইংলিশে লিখি, বাংলায় তো লিখলাম এতক্ষণ। বেসিক্যালি দুইটা ব্যাচ আছে এখন। ব্যাচ ওয়ান যেটাকে আমি বলতেছি, ব্যাচ ওয়ান, এটা বেসিক্যালি মানডে অ্যান্ড টুয়েসডে ক্লাস হচ্ছে এখানে 9:30 থেকে, 9:30 PM থেকে গুগল গুগল মিটে। এটা ব্যাচ ওয়ান, এই টাইমটাতে ক্লাস করতেছে মানডে এন্ড টুয়েসডে 9:30 থেকে 10:30 পর্যন্ত। আমার ইচ্ছা আছে একটু বাড়ানোর, বাট আমার ওই দেখা যায় যে 1 ঘন্টা বেশি ক্লাস নেওয়া যায় না, মিটিংটা হয় না। আমি এখনো কোনো গুগল কিছু কিনি নাই, আমার ইচ্ছা আছে কেনার। আমি কিনলে তখন দেখা যাবে আরো ক্লাসটা আরো সুন্দরভাবে রেকর্ডেড, প্লাস সার্ভিসটা আরো ভালো পাবো। তো সেটার ইচ্ছা আছে, দেখি ওটা কিনে ফেললে হয়তো বা ক্লাসটা আরেকটু বাড়াবো, আর 10-15 মিনিট বাড়াবো। তো আপাতত 1 ঘন্টা হচ্ছে মানডে এন্ড টুয়েসডে 9:30 PM থেকে। আর ব্যাচ টু যেটা আছে, ব্যাচ টু এইটা আমি লিখতেছি থার্সডে এন্ড টুয়েসডে 9:30 PM। এটাও 9:30 PM থেকে গুগল মিট, এটা গুগল মিটিং হচ্ছে। তো বেসিক্যালি টুয়েসডেটা সবাই জয়েন করতেছে, টুয়েসডে ব্যাচে সবাই অ্যাকচুয়ালি জয়েন করতেছে। আমার কয়জন স্টুডেন্ট, যেহেতু আমার স্টুডেন্ট কম, মাত্র 10 জন করতেছে, তোমরা 2 জন জয়েন করলে 12 জন। এই 12 জন স্টুডেন্টের জন্য আমি দুইটা ব্যাচ করতে চাই নাই, বাট টাইপিং এ কিছু জটিলতা হওয়ার কারণে আমি দুইটা ব্যাচ করছি। একদিন কমন রেখেছি, টুয়েসডে তে সবাই করতে পারে ক্লাসটা। তো টুয়েসডে ক্লাসটা কোনো অল্টারনেটিভ নাই। তো ব্যাচ ওয়ান কে আমি মানডে ব্যাচ বলতেছি, মানডে ব্যাচ। আর ওটাকে আমি থার্সডে ব্যাচ বলতেছি। আপাতত এখানেই রাখতে চাচ্ছি। আর কোনো, আমি আসলে ওয়েনেসডে তে আমার ক্লাস নেওয়া পসিবল না। অনেকে ওয়েনেসডে চাচ্ছিল, ওয়েনেসডে তে আসলে আমি নিজে অন্য একটা কাজে ব্যস্ত থাকি, তো ওয়েনেসডে তে ক্লাসটা নিতে পারি না। তো তাহলে এই ব্যাচ, এটা আবার মানডে লিখলাম কেন, সরি, থার্সডে ব্যাচ, থার্সডে ব্যাচ। এগুলো আমি এই দুইটা ব্যাচে যে কোন যেটাই তোমরা জয়েন করতে চাও আমাকে একটু মেসেজ করে জানাই দিও। আমি তাহলে, আলাদা গ্রুপ না, গ্রুপ একটাই আছে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপেই সবাই আছে। জাস্ট আমি ক্লাস আগে বলে দিই মানডে ব্যাচের ক্লাস নাকি থার্সডে ব্যাচের ক্লাস। পড়া একরকম, সবকিছুই মোটামুটি একরকম। তো যেহেতু উইকলি 2 দিন ক্লাস নিচ্ছি, আমি প্রতি মাসে একটা করে পরীক্ষা নিব। প্রি মক বলতেছি আমি সেটাকে, প্রি মক। প্রি মক নিব, ফুল পেপার, ফুল পেপার, পেপার ওয়ান টু দুইটা সবকিছু লিখতে হবে। আমি পুরো কোশ্চেন পেপার তোমাদেরকে পাঠাবো, আগে পুরো কোশ্চেন পেপার সবকিছু লিখতে হবে প্রি মকের জন্য। তো অলরেডি প্রি মক ওয়ান হয়ে গেছে, আমি জুলাইতে ওয়ান নিয়েছি। আর প্রি মক টু হচ্ছে, এখনো সেট করি নাই কবে নিব। প্রি মক টু হচ্ছে অগস্ট, অগস্ট 2026 এ হবে। তো এই পরীক্ষাটা যে আমি কিভাবে নিই সেটা তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে হলো গিয়ে, আমি পেপারটা তোমাদেরকে পাঠিয়ে দিব, একটা পেপার আমি রেডি রাখি। যেদিন পরীক্ষাটা হবে, আমি নর্মালি সকালবেলা পরীক্ষাটা নেই, যেহেতু আমার কাছে যারা পড়ে সবাই স্কুলে নাই, সবাই প্রাইভেটলি পরীক্ষা দিচ্ছে। তো যেহেতু প্রাইভেটলি পরীক্ষা দিচ্ছে, সবাই সকালবেলাটা ফ্রি থাকে। তো সকালবেলা আমি একটা পরীক্ষাটা নিব। কিভাবে নিব? অনলাইনে কোনো মিটিং এ জয়েন করতে হবে না তোমাকে। ধরো পেপার ওয়ান যেদিন থাকবে সেদিন 2 আওয়ার্স এর পরীক্ষা, আমরা জানি 2 আওয়ার্স এর পরীক্ষা। আমি ধরো টাইম দিলাম যে 10টা থেকে 12টা, 10 AM থেকে 12 PM, 10টা থেকে 12টার মধ্যে হচ্ছে পেপার ওয়ান এর আমি পরীক্ষাটা নিব। তো আমি যে কাজটা করব, আমি ঠিক সকাল 9:55 9:55 AM এ আমি কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে কোশ্চেনটা দিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপে যখন আমি প্রশ্নটা দিয়ে দিলাম 9:55-তে, তুমি 10টা বাজে লেখা শুরু করলে, তুমি তোমার মতো জাস্ট কোশ্চেনটা থাকবে, যেহেতু কোশ্চেনটা প্রিন্ট করা অনেকের পক্ষে পসিবল না, প্রিন্ট করা লাগবে না, জাস্ট খাতায় নিবা, নিয়ে কোশ্চেন নাম্বার ওয়ান
মানে চিঠি, কোশ্চেন নাম্বার 3 কিংবা 4 রচনা যেটা লিখতেছো, কোশ্চেন নাম্বার 3 রচনা, ওই কোশ্চেন নাম্বার 3 লিখে তুমি রচনাটা লিখে দিলা, চিঠি এবং রচনাটা লিখে পিকচার তুলে আমাকে প্রাইভেটলি, আমার পার্সোনাল, মানে আমাকে গ্রুপে না, আমার কাছে মেসেজ করে পাঠিয়ে দিবা যে স্যার আমার পেপার 1 ডান। ছবি তুলবা, একটু ক্লিয়ারলি ছবিটা তুলবা, কিংবা ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলবা, অনেকেই ক্যাম স্ক্যানার দিয়ে তুলে তুলে পিডিএফ করে পাঠিয়ে দেয়, পিডিএফ করে পাঠালে বেশি ভালো। আর ইমেজ আকারে দিলেও অসুবিধা নেই। কোশ্চেনটা তোমরা আমাকে সাবমিট করে দিবা উইদিন 12:05 PM। মানে আমি 5 মিনিট আগে কোশ্চেনটা দিই, 5 মিনিট পরে সাবমিশনটা দিই। তাহলে এই 2 ঘন্টার মধ্যে তুমি বসে তুমি তোমার মতো লিখবে। এখানে কয়েকজনের প্যারেন্টস আছে যারা মনিটর করে, তারা দেখে যে ও লিখতেছে না লিখতেছে, ডিভাইস নাই সাথে, এগুলো দেখে। আর কয়েকজন নিজের দায়িত্বে করে। আমার আগের ব্যাচ গুলো যারা 25-এ 24-এ পরীক্ষা দিয়েছে অনলাইনে ক্লাস করে, তারা কিন্তু নিজ দায়িত্বেই করতো, কারণ তারা আরো দূরে ছিল, তাদের সাথে আমার কোনোদিন দেখাই হয় নাই, কারণ তারা চিটাগাঙ্গে থাকতো, রাজশাহীতে থাকতো। তো ওদের আমি কোনোদিন আর দেখি নাই, আমি চিনি না তাদেরকে, কিন্তু ওরা হচ্ছে আমাকে এরকম লিখে দিত, আমি চেক করে নাম্বার দিতাম। তো অনেকে এটা বলতো যে স্যার ওরা তো তাহলে নিশ্চয়ই মোবাইল দেখে, এআই দিয়ে, এখন তো এআই খুব ইউজ করি আমরা, এআই থেকে দেখে দেখে লিখে দিচ্ছে। এটা যদি কেউ করেও, তো এটা তো আমি মনিটর করতে পারতেছি না, আমি আমার মতো কপি চেক করে মার্ক দিয়ে দিচ্ছি। তাতে আমার কাছে সে স্টার পেতেই পারে, হ্যাঁ স্টার পেলো, তাই লাভ কি? মানে আমার কাছে স্টার পেয়ে লাভটা কি, কে দেখতে যাচ্ছে? এটি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হচ্ছে। এখন আমার কাছে স্টার পেলো আর ওর লেভেলে গিয়ে বি পাইলো, তাহলে তো পুরাই ধরা, তারই ধরা। আমার তো কিছু না, কারণ আমি তো আমার দিক থেকে যতটুকু অনলাইনে পসিবল আমি ততটুকু হেল্প করছি। তাহলে তোমার দিক থেকে এটা নিতে হবে যে না, আমি পরীক্ষার সময়টায় আমি ফেয়ারলি পরীক্ষা দিব, আমার নিজ দায়িত্বে আমি ঘড়ি ধরে আমার পড়ার টেবিলে চেয়ারে বসে আমি পরীক্ষা দিব। তো এটা হচ্ছে পেপার 1 এইভাবে গেল, যেদিন পরীক্ষাটা হচ্ছে। পরে আরেকটা দিন পেপার 2 নিচ্ছি। পেপার 2 1 hour 30 minutes, এটা টাইমের একটা ব্যাপার আছে। তো 1 hour 30 minutes এর জন্য হচ্ছে তোমাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ওইখানেও আমি ঠিক হলো গিয়ে 5 মিনিট আগে পেপারটা দিব, 5 মিনিট পরে পরীক্ষা শেষে 5 মিনিটের মধ্যে তুমি আমাকে পেপারটা সাবমিট করে দিবা ওই একই ভাবে। যেহেতু এটা হবে ধরো, এটা যদি আমি মানডেতে দিই, এটা ধরো মানডে এই পরীক্ষাটা হলো, কোন একটা দিনের মানডেতে এটা পরীক্ষা হলো, তাহলে এটা আমি দিয়ে দিই টুয়েসডেতে, পরের দিন, ব্যাক টু ব্যাক 2 ডেজ সকালবেলা আমি দিয়ে দিচ্ছি। এবং এইখানের সাথে আমার এই যে রেগুলার ব্যাচের ক্লাস, সেটা কোনো সম্পর্ক নাই। আমি ক্লাস নিবই, ক্লাস আমাদের চলবে ক্লাসের মতো করে। দাঁড়ায় যদি আমি এরকম আমার ওয়ার্কিং, আমার ক্লাস আওয়ারে যদি আমি পরীক্ষা নিই, তাতে আমার লাভ হবে বা তোমাদের লস হবে, কারণ আমি তাহলে বসে থাকলাম, কিছু করলাম না, তোমরা লিখলা, এটা তো লাভ নাই। তো এই কারণে এটা সকালবেলা হবে, আমি জাস্ট কোশ্চেনটা দিব, তোমরা সাবমিট করবে আমার সময় মতো, আমি সেগুলা হচ্ছে চেক করবো। তো এই হচ্ছে পরীক্ষাটা, এটা প্রতি মাসে একটা করে প্রি মক থাকবে। তো জুলাইতে নিলাম, তোমরা যদি জয়েন করো তাহলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কয় মাসে আমি নিব। অগস্ট, অগস্ট থেকে এই অগস্ট টু ডিসেম্বর, এই কয়টা মাসে আমি মক নিব। তার মানে মক অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরো 5 মাস আছে, আরো 5টা মক প্রি মক হবে। আর হচ্ছে একটা তো প্রি মক হয়ে গেছে অলরেডি, যারা প্রথম থেকে দিচ্ছে তারা 6টা প্রি মক দিচ্ছে। এরপর আমি যেটা করব, যেটা আমার ইচ্ছা আছে, যদিও আমি এগুলোর প্ল্যান এখনো করি নাই, তবুও আমি সবাইকে এই কথাটা দিয়েছি এবং ইনশাল্লাহ আমি সেটা ম্যানেজ করতে পারবো। সেটা হচ্ছে হলো গিয়ে, আমি যে মক গুলো নিব সেগুলো আমি একাডেমিয়া কিংবা স্কলারিয়া, মানে মিরপুর একাডেমিয়া কিংবা স্কলারিয়া, তোমরা চিনো, এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় রুমে পরীক্ষা দিব, মানে বসে সামনাসামনি পরীক্ষা দিবা। আমার একটা স্টুডেন্ট শুধু আছে যে অনলাইনে, কিন্তু সে কখনোই মিরপুরে গিয়ে পরীক্ষা দিতে পারবে না, তার হিসাব আলাদা। বাকি যারা সবাই যেহেতু মিরপুর থেকে আমার কাছ থেকে আগে থেকে পরিচিত, তো তাদের সবাইকে আমি ওভাবে পরীক্ষাটা নিব। ঠিক এইভাবেই কোন একটা টাইম জানিয়ে আমি পরীক্ষাটা নিব, এবং ফিডব্যাক ক্লাসটা, যেটা ফিডব্যাক থাকবে, ফিডব্যাকের ক্লাসটাও আমি সামনাসামনি নিব, মকের ফিডব্যাকের ক্লাসটা। তো এটা আমার ইচ্ছা আছে জানুয়ারি থেকে আমি নিব। তো জানুয়ারি মক, ফুল মক, এটা জানুয়ারি টু এপ্রিল। তখন হয়তোবা এখানে অনলাইন ক্লাসের পরিমাণ কমে যাবে, এখানে 8টা ক্লাস আমি নিচ্ছি মান্থলি, তখন আমি আর 8টা ক্লাস নিব না, হয়তোবা 2-4টা ক্লাস নিব হয়তোবা। আর মক দিবা তোমরা, বাকি 4টা ক্লাস হচ্ছে হয়তোবা তোমরা মক দিলা প্লাস ফিডব্যাক নিলা। এইভাবে করে আমি ফুল মকটা নিব ইন পার্সন, যেটা তোমাদের অবশ্যই হেল্প করবে ইনশাল্লাহ।
ইন পার্সন। এবং কয়টা, 5টা 6টা, এর বেশি নেওয়া যায় না আসলে, 5 6টার বেশি নেওয়া যায় না, যেহেতু মাঝখানে আবার রোজা ঈদ থাকবে একটা বড় টাইম। রোজা ঈদের সময় পরীক্ষা নেওয়াটা কঠিন হয়ে যায়। তো হয়তোবা 5টা কিংবা 6টা মক আমি নিবো, আমি এখনো শিওর না। তো এইরকম প্ল্যানটা আমি করবো। তো এই হচ্ছে ইন জেনারেল অনলাইনে পড়ার সিস্টেমটা। আমি যে 3 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, মানে অগস্টের ক্লাসটা শুরু হচ্ছে 3 তারিখ থেকে। তো 3 তারিখের ব্যাচ, 3 তারিখ, এবং ধরো 3 তারিখের ক্লাস যারা করতেছে তারা কিন্তু আর বৃহস্পতিবারের 6 তারিখের ক্লাসটা করতেছে না। তো 3 তারিখ এবং 6 তারিখের একই টপিক পড়ানো হবে। আর 4 তারিখের টপিকটা শুধু 4 তারিখে পড়ানো হবে, যেহেতু সবাই 4 তারিখে জয়েন করবে। তো তাহলে ওই টপিকটা পড়ানো হবে। আমার যে প্ল্যানিংটা আছে, দাঁড়াও আমি একটু বলতেছি আমরা কোনটা দিয়ে শুরু করবো। আমি সেই বইটা তো হুজাইফার কাছে আছে, আপনাকে আমি হচ্ছে ইটা দিয়ে দিব, সফট কপিটা দিয়ে দিব। আমি একটু দাঁড়াও দেখে নেই আমি ওদেরকে কি বলছি, কোনটা নিব। একটা মিনিট। আচ্ছা, আমরা মে জুন 2018 এর কোশ্চেন শুরু করবো। মে জুন 2018 এই কোশ্চেন পেপারটাকে আমরা সলভ করবো। আমি একটা ইয়ারের কোশ্চেন আমি 4টা ক্লাসে নিব, 4 লেসন। একটা ইয়ারের কোশ্চেনে 4 লেসন হবে, তার মানে আমি একটা মাসে 2টা কোশ্চেন শেষ করতে পারবো। আমরা মে জুন 18 এবং 19 এই 2টা ইয়ারের কোশ্চেন আমরা এই অগস্ট মাসে কমপ্লিট করবো। একটু খুব সুন্দরভাবে যে যেটা বললাম, ওয়ার্ড মিনিং গুলো আমরা নোট করে পড়ে রাখবো, এবং অন্যান্য সবগুলো টপিক, সন্ধি বাগধারার এগুলো রুলস সহ ভালো করে পড়বো। এই 18 এবং 19 এই 2টা ইয়ারের কোশ্চেন হচ্ছে আমাদের এই অগস্টের টার্গেট। তো এইভাবে করে আমরা দেখা যাবে যে খুব মেজর যে কোশ্চেন গুলো, যেহেতু 18 থেকে বেসিক্যালি আমাদের কোশ্চেন প্যাটার্নটা একরকমের চলতেছে, 2018 থেকে 2026 এই কয়টা ইয়ারের কোশ্চেন আমরা খুব ভালো করে করবো। এবং এর আগের যেগুলো, সেগুলো অলরেডি ধরো 17 কিংবা 16 সালের যে সন্ধি বাগধারা, এগুলো অলরেডি আমার যে নোটটা সেই নোটে দেওয়া আছে, অলরেডি তাহলে দেওয়াই আছে। আমরা আর বাকি শূন্যস্থান পূরণ কিংবা এমসিকিউ সেগুলো আমরা টাইম পেলে কিংবা তোমরা নিজেরা টাইম বের করে প্র্যাকটিস করতে চাইলে 18-র আগের গুলো করবো। আমি সবসময় বলবো 18-র আগের গুলো করতে, কারণ 18 19 20, এখন যদি তুমি 20 21-এরটা করো তাহলে আবার তো আমি রিপিট করাবো। তাহলে তুমি একই জিনিস পড়লা আবার আমার কাছে পড়লা, ডাবল হয়ে গেল। তার থেকে যদি তুমি 16 15 14 সালের কোশ্চেনটা করো, তারপর যদি সেটা একটু চেক করো, না পারলে যদি আমাকে জিজ্ঞেস করো, সেটা বেটার হবে। তো এইভাবে আমরা হচ্ছে পড়বো আমাদের মানডেতে। এই 18 সালের কোশ্চেনটা দিয়ে আমি শুরু করবো। আমি কোশ্চেনটার সফট কপি দিয়ে দিব, গ্রুপেই দিব, সবাই পাবে। আর ওদের কাছে বই অলরেডি আছে, যাদের মানে অনেকের কাছে বই আছে। তো এই হচ্ছে, এইটুকু বলার জন্যই আমি আসলে টাইম আসলে অনেক বেশি নিয়ে ফেললাম। তো যাই হোক, এখন আমরা প্রায় শেষের দিকে। আমার কথা কতটুকু শুনলা যায় না, রেকর্ডিং আছে, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। এবং আমি গুগল ক্লাসরুমের একটা লিংক দিব, অবশ্যই কাইন্ডলি এখনই সেটা জয়েন করে ফেলবা। সেই ক্লাসরুমে তুমি ক্লাসের রেকর্ডিংটা পাবা, প্লাস হচ্ছে ক্লাসে এই যে এখন আমি যে জিনিসটা লিখলাম, এই নোটটাও যে জিনিসটা লিখলাম, ক্লাস ওয়ার্ক যেটা থাকবে সেটাও আমি ওখানে দিয়ে দিই। তাহলে ওইখান থেকে তুমি এই নোট প্লাস এভরিথিং যত রিসোর্সেস আছে সব ওখানে পাবা। তো ওই দুইটা ওখানে জয়েন করে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রায় শেষের দিকে। হুজাইফা এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারো আমাকে। না